আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজিক্সের বেসিক শটে আরেকটি ক্লাসে। আমরা যখন গতি পড়েছিলাম তখন গতির সময় আমরা গতির গ্রাফ অংশটুকু বাদ দিয়ে গেছিলাম, গতির গ্রাফ অংশটুকু বাদ রাখছিলাম। আজকের এই ক্লাসের মাধ্যমে গতির গ্রাফ অংশটুকু একদম সম্পূর্ণ শেষ করব এবং বেসিক থেকে। এর আগে তুমি যদি কোনো সময় গ্রাফ কিছু নাও পড়ে থাকো, তাও আজকের ক্লাসটা যদি পড়ো, তাহলে আজকের ক্লাসটা যদি তুমি দেখো এবং মনোযোগ দিয়ে নোট করো এবং ক্লাস দেখার পর নোটটা যদি একবার মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি তাহলে তুমি এই ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারবে আশা করি। আর নোটগুলো কোথায় পোস্ট করবে? অগ্রপথে, আমাদের ফেসবুক গ্রুপ অগ্রপথিকে পোস্ট করবে। অগ্রপথিকে পোস্ট করবে। তাহলে তোমাদের ক্লাসমেট যারা আছে তারা দেখতে পারবে তোমার নোটগুলো এবং তারা উপকৃত হবে আশা করি। তো আমি গতদিন যখন কাজ শক্তি ক্ষমতা লেকচার 2টা আপলোড করি, ঠিক তখন আমি রেকর্ড করে রাখছিলাম এই ক্লাসটা। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি যখন রেকর্ড করে রাখি তখন ক্লাসের দেখি রেকর্ড করার পর ফোকাস নষ্ট হয়ে গেছে। ফোকাস নষ্ট হওয়ার কারণে আমার সম্পূর্ণ ক্লাসটা ডিলিট করতে হয়েছে। তাই আজকে ক্লাসটা নতুন করে রেকর্ড করছি, তাই তোমাদের ক্লাসটা দিতে দেরি হচ্ছে। এখন তোমরা যদি হায়ার ম্যাথে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা যদি একবার পড়া থাকে, তাহলে তোমার আজকে ক্লাসটা বুঝতে খুব সহজ হবে। তাও আমি এমন ভাবে পড়ানোর চেষ্টা করব যেন তোমাদের এই চ্যাপ্টারটা না পড়া থাকলেও একদম বেসিক থেকে আমি পড়িয়ে দেব, যেন তোমাদের ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা না হয়। তবে চলো শুরু করি। স্থানাঙ্ক জ্যামিতি প্রথমে ধারণা দেন কে? প্রথম ধারণা দেন স্থানাঙ্ক জ্যামিতির ধারণা দেন রেনে দেকার্তে। তিনি কি করেন? তিনি বীজগণিতের সাথে জ্যামিতির একটা সংযোগ ঘটিয়ে নতুন একটা শাখা আবিষ্কার করেন, তা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা বীজগণিত এবং জ্যামিতির সাথে সম্পর্ক দেখতে পারি। স্থানাঙ্ক, প্রথমে তিনি একটা গ্রাফ পেপার নিলেন। গ্রাফ পেপারে তিনি কি করলেন? তিনি 4টা ভাগে ভাগ করলেন। এই 4টা ভাগের এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। আর এই অংশটুকুকে বলা হয় প্রথম চতুর্ভাগ। আর এই অংশটুকুকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। আর এই অংশটুকুকে বলা হয়, গ্রাফের এই অংশটুকুকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। আর বাকি যে এই অংশটুকু আছে, এই অংশটুকুকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এটা হচ্ছে মূলবিন্দু, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স দ্বারা সূচিত করি, এবং ওয়াই অক্ষ হচ্ছে এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এই লম্বা দাগটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা প্রকাশ করতে পারি। এবং আমরা এই স্থানাঙ্ক জ্যামিতিতে একটা বিন্দু কিভাবে প্রকাশ করব? স্থানাঙ্ক জ্যামিতিতে যদি আমরা এই বিন্দুটা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের করতে হবে ভুজ কমা কোটি দ্বারা প্রকাশ করতে হবে। এই ভুজ হলো এক্স অক্ষ বরাবর কতটুকু তুমি গেলা, এটাকে বলা হয় রান বা হাঁটা, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলা তুমি, এটা হচ্ছে রান হচ্ছে ভুজ। এই এক্স অক্ষ কতটুকু গেলা, এটা হচ্ছে ভুজ প্রকাশ করে, এবং ওয়াই অক্ষ কতটুকু উঠলা, তা হচ্ছে কোটি প্রকাশ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ভুজ এবং কোটির চিহ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আবার এই গ্রাফটা চতুর্ভাগগুলো এঁকে নেই। মূলবিন্দু 0,0 এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখানে এটা হচ্ছে উপর, এই দিকটা হচ্ছে উপর, আর এই দিকটা হচ্ছে নিচ। আর আমার হাতের এই দিকটা হচ্ছে ডান, আর এই দিকটা হচ্ছে বাম।
মূলবিন্দু থেকে তুমি যদি ডানে যাও এবং উপরে উঠো তাহলে উভয় পজিটিভ। মূলবিন্দু থেকে তুমি যদি ডানে যাও এবং উপরে উঠো তাহলে পজিটিভ। মূলবিন্দু ডান প্লাস উপর সমান পজিটিভ, এগুলো পজিটিভ চিহ্ন হবে, মানে বিন্দুর মান হবে পজিটিভ। এবং তুমি যদি এক্স অক্ষের বাম দিকে আসো এবং না মূলবিন্দুর বাম দিকে আসো এবং মূলবিন্দু থেকে নিচে নামতে থাকো, তাহলে বাম এবং নিচে নামতে থাকো, বাম দিকে যাও এবং নিচে নামতে থাকো, তাহলে এই বিন্দুগুলোর চিহ্ন হবে নেগেটিভ। তাহলে আমরা যদি প্রথম চতুর্ভাগে একটি বিন্দু পরিকল্পনা করি, এটা একটি বিন্দু, তাহলে এক্স মূলবিন্দু থেকে এটা ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে কি পজিটিভ, মূলবিন্দু ভুজ হচ্ছে পজিটিভ এবং উপরে উঠছে, মূলবিন্দু এটুকু উপরে উঠছে, উপরে উঠলে কোটিও পজিটিভ। এবং আমরা যদি এখন দ্বিতীয় চতুর্ভাগে দেখি, দ্বিতীয় চতুর্ভাগে কি হচ্ছে, এক্সটা বাম দিকে যাচ্ছে মানে এক্সটা হবে নেগেটিভ, আর ওয়াইটা উপরের দিকে উঠছে, তার মানে এই বিন্দু ধরিয়ে এখানে এটা উপরের দিকে উঠছে, তার মানে এটা পজিটিভ। কারণ দ্বিতীয় চতুর্ভাগে কি বাম, ভুজ হচ্ছে বাম এবং কোটি হচ্ছে উপর, তাহলে ভুজ হচ্ছে নেগেটিভ, কোটি হচ্ছে পজিটিভ। আবার তৃতীয় চতুর্ভাগে দেখো, তৃতীয় চতুর্ভাগে এক্স অক্ষ এদিকে বাম দিকে আসছি এবং ওয়াই অক্ষ নিচের দিকে নামছি, এখানে নিচের দিকে নামছি একটা বিন্দু, তাই বাম দিকে যেহেতু নামছি তাহলে ভুজও হবে নেগেটিভ এবং নিচের দিকে যেহেতু নামছি তাই কোটিও হবে নেগেটিভ। তাহলে আবার তৃতীয় বাম এবং নিচে হবে নেগেটিভ। এখন যদি তোমরা চতুর্থ চতুর্ভাগে দেখো, চতুর্থ চতুর্ভাগে এক্স আমরা পজিটিভ দিকে যাচ্ছি, এবং ওয়াই আমরা নিচের দিকে নামছি, ওয়াই অক্ষের নিচের দিকে নামছি মূলবিন্দু থেকে, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে আশা করি চিহ্নগুলো বুঝতে পারছো। যেমন আমি যদি এখন বলি এই গ্রাফে 5,6 বিন্দু কোথায় অবস্থিত, 5,6 বিন্দু তুমি গ্রাফের কোন চতুর্ভাগে অবস্থিত এটা যদি জানতে চাই, তাহলে তুমি কি করবে, প্রথমে দেখবে চিহ্ন কি, দুইটারই পজিটিভ, পজিটিভ মানে কি, চিহ্ন দুইটারই পজিটিভ মানে কি, এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে কোথায় অবস্থিত যদি বলে, তাহলে এক্স এক্স অক্ষ বরাবর 5 ঘর হাঁটবা, এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। এক্স অক্ষ বরাবর 5 একক, এক্স অক্ষ বরাবর 5 একক হাঁটবে, তার মানে এই বিন্দু এবং ওয়াই অক্ষ এই বিন্দুটা হচ্ছে 5,0 কেন, কারণ আমি উপরে উঠি না, এই এক্স অক্ষের উপরে আছে, তাই ওয়াই হচ্ছে 0। এখন আমি 6 ঘর উপরে উঠি, ধরি 6 ঘর উপরে এখানে আছে, বিন্দুটা এখানে আছে, 1 2 3 4 5 6, 6 ঘর এখানে আছে। তাহলে দেখো 5 আমরা মূলবিন্দু থেকে রান, 5 আমরা হবে রান আর এটা হবে রাইস, রান এবং রাইস। 5 একক আমরা রান করছি, 5 ঘর রান করছি, তাহলে হবে 5,0 এবং এই দিক থেকে যদি আমরা 6 ঘর রাইস করি, 6 ঘর রাইস করি, তাহলে যদি 0,6 আমরা এটা আর এটা যেহেতু সমান, 6 ঘর উপরে উঠছি, তাহলে আমরা যদি এই দুটা বিন্দুকে কম্বাইন করি তাহলে এটা হবে 5,6। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন তোমাদের যদি বলে এই দুটোই নেগেটিভ, -3, -4, তাহলে এটা কোন চতুর্ভাগে কোথায় অবস্থিত, এটা যদি তোমাকে জানতে চাই তাহলে তুমি সহজে বলে দিতে পারবে, যেহেতু এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ, ভূমিও নেগেটিভ, ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ, তাই তুমি বলতে পারবে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কোথায় অবস্থিত, এক্স অক্ষ থেকে 3 ঘর বামে, এক্স অক্ষ থেকে 3 ঘর বামে এবং ওয়াই অক্ষ থেকে 3 ঘর নিচে, ওয়াই অক্ষের 3 ঘর নিচে। তাহলে ধরি এটা এক্স অক্ষ থেকে 3 ঘর বামে এবং ওয়াই অক্ষ থেকে 4 ঘর নিচে, ওয়াই অক্ষ থেকে 4 ঘর নিচে। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই বিন্দুটাই ধরি, তাহলে এই বিন্দুটা হবে -3, -4। আবার তোমাকে যদি বলে 5,-6, এটা এই বিন্দুটা কোথায় অবস্থিত, 5,-6 এই বিন্দুটা এক্স অক্ষ থেকে 5 ঘর ডানে, যেহেতু প্লাস মানে ডানে এবং ভুজের ক্ষেত্রে প্লাস মানে ডানে এবং কোটির ক্ষেত্রে প্লাস মানে উপরে এবং কোটির ক্ষেত্রে প্লাস মানে নিচে, তাহলে এটা 5,0 পর্যন্ত এবং -6 ধরি এই পর্যন্ত, তাহলে এটা হবে 0, -6 এবং এই দুটাকে যদি আমরা কম্বাইন করি
তাহলে এটা হবে 5, তাহলে এটা সহজে বলা যায় এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। এবং আরেকটা বিন্দু তোমাকে যদি এখানে দিয়ে বলে তাহলে ঠিক এভাবেই তুমি নির্ণয় করতে পারবে। এখন আমরা দেখব একটু চলক। চলক এখন আমরা একটু দেখব চলক। চলক চলক কি? চলক হচ্ছে ধরি একটা বক্সের ভিতরে বিভিন্ন জিনিস রাখা যায়, এই বক্সটাকেই বলা হয় চলক। বক্সটাকেই বলা হয় চলক আপাত দৃষ্টিতে। এখানে আমরা চলক ধরি অল টাইম, চলক ধরি আমরা x, y, z, x, y, z, এগুলাকে আমরা চলক ধরি। এবং x, y, z এর মান তুমি বিভিন্ন ভাবে চেঞ্জ হয়, বিভিন্ন শর্ত অনুযায়ী বা স্বাধীন অনুযায়ী চেঞ্জ হয়। এটা তোমরা ক্লাস 6 এ যখন বীজগণিত পড়ার কথা তখনই হয়তো এটা সম্পর্কে ধারণা দেওয়ার কথা, তাও আমি একটু বলে নিচ্ছি। x, y, z হয়। এবং চলক কত ধরনের? চলক হচ্ছে দুই ধরনের। চলক হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে স্বাধীন চলক, এক হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক, আরেক হচ্ছে অধীন চলক, অধীন চলক, অধীন চলক। ধরি স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে যে চলকের মান আমি ইচ্ছা মতন বসাইতে পারি, যে চলকের মান আমি ইচ্ছা মতন নির্ণয় করতে পারি। এবং অধীন চলকটা হচ্ছে যে চলকের মান আমি ইচ্ছা মতো বসাতে পারি না, যে চলকের মান একটি নির্দিষ্ট আরেকটি চলকের উপর নির্ভর করে, এটা হচ্ছে অধীন চলক। আশা করি তোমরা বুঝতে পারছো অধীন চলক কি এবং স্বাধীন চলক কি। এখন আমরা চলে যাব কিভাবে গ্রাফ পেপারের মধ্যে কিভাবে সরল রেখা নির্ণয় করতে হয় এবং সরল রেখার সমীকরণ সম্পর্কে জানব। সরল রেখা, এখানে আমরা এখন পড়ব সরল রেখা। সরল রেখা, এখন আমরা দেখব সরল রেখা। সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ কি? y, আদর্শ সমীকরণ হচ্ছে y = mx + c। এখানে m হচ্ছে ঢাল, m হচ্ছে ঢাল, m কে বলা হয় ঢাল, ঢাল। এবং y কে বলা হয়, c কে বলা হয় ধ্রুবক। এই ঢাল এবং ধ্রুবক দ্বারা কি বোঝানো হয়? ঢালটা সম্পর্কে আপাতত তুমি একটু মনে রাখো, ঢাল হচ্ছে রাইজ বাই রান। রাইজ কতটুকু উপরে উঠছে, ঢাল হচ্ছে এম হচ্ছে গ্রাফ পেপারে রাইজ, রাইজ বাই রান, ডেল রাইজ বাই ডেল রান। মানে গ্রাফ পেপারে ওয়াই অক্ষ বরাবর একটি বিন্দু থেকে একটি সরলরেখার, না একটি গ্রাফে কোনো একটি রেখার, সেটা সরলরেখা বা বক্ররেখাও হতে পারে, রাইজ বাই রান। এখানে একটি বিন্দু কতটুকু উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে ধরি আমরা, এটা একটি সরল রেখা। সরল রেখার এখানে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু এখানে x1, x1, y1, আর এখানে আরেকটা বিন্দু হচ্ছে x2, x2, y2। এখানে এই বিন্দু থেকে m মানে ঢাল হচ্ছে y অক্ষ, রাইজের কতটুকু চেঞ্জ হয়। যেমন আগে এইখানে ছিল, এখন এইখানে হয়ে গেছে, তার মানে রাইজ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা কত? চেঞ্জটা হবে y2 - y1, y2 - 1। এবং রান কতটুকু হয়েছে? রান হয়েছে আগে x অক্ষ x1 ছিল, তারপরে x2 হয়েছে। আমরা যদি পরিবর্তন নির্ণয় করতে চাই, পরিবর্তন হলো দ্বিতীয় মানে পরবর্তী যে রাশিটা আছে এবং আদি রাশি, মানে শেষ রাশি থেকে আদি রাশি পার্থক্যটা হচ্ছে পরিবর্তন। তাহলে এটা হবে x2 / x1। এইটুকু তোমরা আপাতত জেনে রাখো, এর বেশি তোমাদের ঢাল সম্পর্কে বেশি জানা লাগবে না। তোমরা একটা জিনিস মনে রাখবে, সরল রেখার ঢাল, সরল রেখার একই সরল রেখার বিভিন্ন বিন্দুতে, ভিন্ন বিন্দুতে ঢাল সবসময় সমান হয়, সমান হয়। এখন ধ্রুবক কি? ধ্রুবক, এখন আরেকটা চলক হচ্ছে ধ্রুবক, আরেকটা জিনিস হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বলতে এখানে যার মান পৃথিবীতেও সেম,
পৃথিবীতেও যা মহাবিশ্বের যে কোনো জায়গাতে সেম। যেমন পাঁচ, পাঁচ বলতে আমরা যা বুঝবো পৃথিবীতে, মহাবিশ্বের যে কোনো জায়গাতে পাঁচ বলতে আমরা সেমই বুঝবো, কিন্তু এটার ভাষাগত ভিন্নতার কারণে তোমরা আলাদা আলাদা নামে ডাকতে পারো। যেমন আমরা বাংলায় বলি পাঁচ, ইংরেজিতে বলি 5। তাহলে এটার নাম বিভিন্ন চেঞ্জ হয়, কিন্তু পাঁচ যে একটা ধারণা, এই ধারণা মহাবিশ্বের যে কোনো জায়গাতেই সেম থাকবে, এটাই হচ্ছে ধ্রুবক। এখন তোমরা আমাকে হয়তো বিশ্বাস করতে পারছো না, যে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখার আদর্শ সমীকরণ। যদি বিশ্বাস নাই করতে পারো, তাহলে আমরা ধরি y আরেকটা সমীকরণ, y ইকুয়াল টু 5x, 5x না 2x প্লাস 5, y ইকুয়াল টু 2x প্লাস 5 ধরে নেই। তাহলে এটা আমরা ধ্রুবকের মানে ঢালের মান 2 এবং ধ্রুবকের মান 5, এটা আমরা বসায় নিই আগে। এখন আমরা কিভাবে নির্ণয় করব যে এটা একটা সরল রেখা, কিভাবে দেখব যে এটা একটা সরল রেখা? এখন এখানে স্বাধীন চলক হচ্ছে x, x এর বিভিন্ন মানের জন্য স্বাধীন চলক x হচ্ছে, অধীন চলক হচ্ছে y। x এর বিভিন্ন মান বসায় যদি আমরা y এর মান নির্ণয় করি, তাহলে y হচ্ছে অধীন চলক, x এর যে কোনো মান আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে x এর জন্য কতগুলো বিন্দু নিয়ে বসাই, কতগুলো বিন্দু বসাই। এই বিন্দুগুলো তুমি সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে পারবে, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে নির্ণয় করবে? প্রথমে একটি 991 CW ক্যালকুলেটর নেবে, তারপরে অন বাটনে ক্লিক করবে, তারপরে হোম বাটনে ক্লিক করবে এবং এখানে যাবে টেবিলে যাওয়ার পর এখানে ফাংশন নামের একটি কি আছে, এই ফাংশন নামের কিতে ক্লিক করবে এবং ডিফাইন ফাংশন ক্লিক করবে। ডিফাইন ফাংশনে ফাংশন অফ এক্স এটা কতটুকু লিখবে? এই ফাংশন অফ এক্স কে আমরা ধরি ফাংশন অফ এক্স সমান হবে 2x প্লাস 5, এটা 2x প্লাস 5 বসাবে, 2x প্লাস 5। এখন কি করব, আমরা x এর বিভিন্ন মান নিব, x এর বিভিন্ন মানের জন্য এই ফাংশন অফ x বা y এর মান কি হয় তা নির্ণয় করব। এখন আমরা এর জন্য কি করব, এর জন্য আমরা টুলে ক্লিক করব, ক্লিক করার পর টেবিল রেঞ্জে ক্লিক করব। টেবিল রেঞ্জে আমি কত থেকে শুরু করতে চাই, আমি -3 থেকে শুরু করতে চাই এবং শেষ করতে চাই কোথায়? শেষ করতে চাই 3 তে। স্টেপ কতগুলো হবে? স্টেপ মানে একটা মানের পর আরেকটা মানের পার্থক্য কত? একটা মানের পর আরেকটা মানের পার্থক্য হবে 1। আমরা ধরি -3 এর পরে -2, -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এই মানগুলো আসবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, স্টেপ হচ্ছে 1 এবং এখানে এক্সিকিউটে ক্লিক করি। এক্সিকিউটে ক্লিক করলে তুমি এখানে দেখতে পারবে x এর মান যদি আমরা -3, -2, -1, -1, 0, 1, 2, 3 এই তিনটা বিন্দু বসাই, তাহলে x এর জন্য ফাংশন অফ x এর মান আসে, x -3 এর জন্য ফাংশন অফ x এর মান আসে -1 এবং -2 এর জন্য আসে 1 এবং -1 এর জন্য আসে 3 এবং 0 এর জন্য আসে 5 এবং 1 এর জন্য আসে 7 এবং 2 এর জন্য আসে 9 এবং 3 এর জন্য আসে 11। এখন কি করব, x এবং y দুটো আমরা মানগুলো পেয়ে গেছি। এখন কি করব, বিন্দুগুলো বসাবো। বিন্দুগুলো কি কি? -3, -1, -2, -1, -1, 3, 0, 5, 1, 7, 2, 9, 3, 11। এই গ্রাফ পেপারে আমি যদি এই বিন্দুগুলো বসাই, তাহলে তোমরা দেখতে পারবে বিন্দুগুলো বসাই এবং একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু যোগ করি, তাহলে তোমরা দেখতে পাবে একটি সরল রেখা পাওয়া গেছে। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে কি করবে, গ্রাফ পেপারে তোমাদের জন্য এটা এইচডব্লিউ, গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসাবে। এই বিন্দুগুলো বসিয়ে তারপরে গ্রাফ পেপারে বিন্দুগুলো সংযোগ করবে,
তারপরে কি আসে এটা তোমরা নিজেরাই দেখতে পারবে। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এটা সরলরেখাতেই করতে পারবে। আরেকটা যদি বিশ্বাস না হয় সহজ পদ্ধতি, তাহলে তোমরা কি করবে, প্রথমে গুগলে টাইপ করবে http desmos.com/calculator। ক্যালকুলেটর এই লিঙ্কটাতে তোমরা যাবে এবং এই মানটা, এই সমীকরণটা তোমরা ইনপুট দিবে, দেখবে একটি সরলরেখা পাওয়া গেছে। একটি সরলরেখা পাওয়া গেছে অর্থাৎ তোমরা যদি যে কোনো একটি গ্রাফের এই এই ইটাতে, এই ওয়েবসাইটটাতে, এই সাইটটাতে তোমরা যদি যে কোনো গ্রাফে আসা মানে মানটা বসাও, যেমন তোমরা বসাতে পারো y = 3x + 9, তোমরা এটা তো বসাতে পারো, আবার বসাতে পারো y = 4x - 7। তোমরা যদি এটা বসাও তাহলে তোমরা দেখতে পারবে বিভিন্ন সরলরেখা পাওয়া যাচ্ছে, বিভিন্ন সরলরেখা পাওয়া যাচ্ছে। এখন তোমরা যদি বসাও এগুলো তাহলে দেখতে পারবে এই সরলরেখাটা মূলবিন্দুগামী অর্থাৎ 0,0 হবে না, 0,0 দিয়ে অতিক্রম করবে না। কিভাবে বুঝলাম আমরা দেখি y = mx + c। এখানে c এর মান যদি 0 হয়, c ≠ 0 অর্থাৎ 0,0 বিন্দু গামী হবে না। যদি c = 0 হয় তাহলে 0,0 বিন্দু গামী হবে। আচ্ছা, তোমরা এটাও আমাকে বিশ্বাস করলে না। এখন তোমরা যদি আমি এই সমীকরণটা থেকে 5 বাদ দিয়ে নেই এবং y এর মানগুলো বসাই, তাহলে কি পাবো? y এর মানগুলো বসাইলে y = 2x মানে -6 -4 -2 0 1 2 3। আমরা যদি x এর মান এখানে বসাই, x এর মান -3 বসাই তাহলে -6 পাই y এর মান। এবার যদি আমরা বসাই তাহলে আমাদের জন্য x y এর এই বিন্দুগুলো আসবে, তখন তোমরা যদি এই বিন্দুগুলো বসাও তাহলে দেখতে পারবে এই যে 0,0 একটি বিন্দু তে অতিক্রম করে। তাহলে এটা বলতে পারি আমরা যে তোমাদের বিশ্বাস হয়তো হয়েছে যে 0,0 বিন্দুগামী হবে এই সরলরেখাটা। তাহলে আমরা কি বলতে পারি, y = mx, এটা হচ্ছে মূলবিন্দু 0,0 গামী। আর y = mx + c, এর গ্রাফে তোমরা দুই ধরনের গ্রাফ দেখতে পারবে। এই গ্রাফে তোমরা দুই ধরনের গ্রাফ দেখতে পারবে, y = mx + c, এখানে যদি c পজিটিভ হয় এবং c নেগেটিভ হয় তাহলে দুই ধরনের গ্রাফ দেখতে পারবে। c যদি পজিটিভ হয় তাহলে দেখতে পারবে 0,0 x y, তাহলে সরলরেখাটা এরকম হবে। এবং c যদি নেগেটিভ হয় তাহলে তোমরা দেখতে পারবে 0,0 x y। c যদি নেগেটিভ হয় তাহলে তোমরা দেখতে পারবে বিন্দুগুলো এরকম হবে সরলরেখাটা। এবং এই m ঢালের মান যত বাড়তে থাকবে তত এরকম হালতে থাকবে, মানে এরকম ভাবে ঘুরতে থাকবে। m এর মান যত বাড়তে থাকবে, তো m এর মান যদি 1 হয়, 1 না তো m এর মান যদি 2 হয় তাহলে এরকম হবে। m এর মান যদি 3 হয়, m এর মান যদি 4 হয়, আস্তে আস্তে এগুলো এরকম ভাবে বাড়তে থাকবে 5 6। আবার m এর মান যদি তোমরা দেখো ঋণাত্মক হয়, তাহলে আবার এই দিক দিয়ে বাড়তে থাকবে। আশা করি এইটা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা বেশি না, ডেসমোস এই লিংকে গিয়ে তোমরা এইগুলো বসাবে। y = 2x + 5, 2x + 5 না 2x, y = 3x, y = -2x, y = -3x। তোমরা যদি এই চারটা সমীকরণে বসাও, একসাথে বসাও, তাহলে তোমরা দেখতে পারবে যে সরলরেখাগুলো এরকম ভাবে হবে। তাহলে আশা করি তোমরা বিশ্বাস করতে পারবে যে ডেসমোসে গেলে, তাহলে আশা করি বিশ্বাস করতে পারবে।
এখন সরলরেখা কি এক ধরনের একভাবেই থাকতে পারবে? সরলরেখার সমীকরণ কি একভাবেই থাকে? না, সরলরেখার সমীকরণ আরো বেশ কয়েকভাবে রূপান্তরিত ভাবে থাকতে পারে, ওইগুলোকে বলা হয় সরলরেখার সাধারণ সমীকরণ। রূপান্তরিত ভাবে থাকতে পারে, যেমন যদি দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটাও একটা সরলরেখা নির্দেশ করে, এটাও একটা সরলরেখা নির্দেশ করে। এখানে a b c ধ্রুবক ধ্রুবক ধ্রুবক। বিশ্বাস না হলে তুমি এই লিংকে গিয়ে তুমি 5x মাইনাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0 এটা বসিয়ে দেখো, দেখবা একটা সরলরেখা পাওয়া গেছে। অথবা তুমি কি করতে পারো 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা পাওয়া গেছে। এটাও যদি বসাও তাহলে দেখবা আরেকটা সরলরেখা পাওয়া গেছে। আবার আমরা যদি এখন দেখি আরেকভাবে হতে পারে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটাও কি সরলরেখা হতে পারে? হ্যাঁ, এটাও সরলরেখা, এটাও সরলরেখা। তার মানে এখানে a, b ধ্রুবক, এখানে a, b, c ধ্রুবক, a, b, c ধ্রুবক, আর এখানে c ধ্রুবক, ধ্রুবক m ঢাল, m হচ্ছে ঢাল, m হচ্ছে ঢাল। এখন আমরা দেখব বৃত্ত। এখন আমরা দেখব বৃত্তের সমীকরণ বা বৃত্ত সম্পর্কে একটু বিস্তারিত দেখব। বৃত্তেরও এরকম কিছু সমীকরণ আছে, তার একটা সমীকরণের উদাহরণ উৎকৃষ্ট হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে a হচ্ছে ব্যাসার্ধ, এখানে x হলো স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক, y হচ্ছে অধীন চলক। তাহলে আমরা কি করব? এখন আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা একটা বৃত্তের সমীকরণ। তোমার যদি এখনো বিশ্বাস না হয় যে এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে তুমি কি করতে পারো জানো? তুমি করতে পারো y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা লিখতে পারো, এবং y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার লিখতে পারো। y স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার লিখতে পারো। তাহলে এখন যদি আমরা বিভিন্ন বিন্দু বসাই তাহলে y না, এখানে হবে x, y, এখানে দেখতে পাচ্ছ x এর একটি মানের জন্য x এর মান যদি তুমি একটি বসাও তাহলে y এর মান দুটি পাবে। x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে y এর মান কত পাবো? y এর মান পাবো a, a। ঠিক এরকম ভাবে আমরা বিন্দুগুলো যদি বসাই তাহলে a একটি ধ্রুবক যেহেতু, ব্যাসার্ধ একটি ধ্রুবক যেহেতু, তাহলে আমরা এখানে ধরি 5 স্কয়ার, এর মান হবে 5, ব্যাসার্ধ 5 স্কয়ার আমরা যদি ধরি, তাহলে আমরা কি করতে পারি? এখানে বিন্দুগুলো বসাই, 1 2 3 4 5 6 7। তাহলে বিন্দুগুলো যদি আমরা বসাই, বিন্দুগুলো ধরি -3 থেকে, আচ্ছা এখানে আবার বিন্দুগুলো বসাই তাহলে হবে ফাংশন অফ x 5 স্কয়ার মাইনাস তাহলে আমরা দেখতে পাই x এর জন্য x এর মান যদি -3 হয় তাহলে y এর মান হবে 4, -4, 4, -2 যদি বসাই x এর মান তাহলে পাই 4.5824, 4.5825, 4.58 ধরি, আরেকটা পাই -4.58 এবং -1 যদি বসাই তাহলে পাই 4.89
হ্যাঁ আরেকটা পাই -4.89 এবং 0 যদি বসাই তাহলে আমরা পাই 5, -5। 1 যদি বসাই তাহলে পাই 4.89 4.89 -4.89। 2 যদি বসাই তাহলে আমরা পাই 4.58 4.58 -4.58। এবং 3 এর মান যদি আমরা বসাই তাহলে পাই 4, -4। এখন তোমরা বলতে পারো যে এইগুলো বিন্দু কিভাবে হবে? বিন্দুগুলো হবে -3,4 -2,4.58 -1,4.89 0,5 0,5 আরেকটা হচ্ছে 1,4.89 2,4.58 2,4.58 এবং 3,4 এবং -3, -4 -2, -4.58 -1, -4.89 0, -5 1, -4.89 2, -4.58 3, -4। এখানে বিন্দু কতগুলো হলো? বিন্দু হলো 1 2 3 4 5 6 7 7 দুগুণে 14টা বিন্দু হলো। আমি তোমাকে বলছি এখানে 14টা বিন্দু না বসিয়ে তুমি 28টা যদি বিন্দু বসাও তাহলে দেখবে এই বিন্দুগুলো বসাও মানে 28টা বিন্দু নিয়ে তুমি যদি কাজ করো তাহলে দেখতে পারবে একটি বৃত্ত পাবে। আর যদি তুমি এটা সহজেই করতে চাও তাহলে কি করতে পারবে? ডেসমোস এই লিংকে যাবে এবং এই সমীকরণটা বসাবে এবং এখানে ক্লিক করবে, দেখবে এরকম বিন্দুগুলো মানে ক্লিক করলে বিন্দুগুলো হবে রেডি হবে, সিদ্ধ বিন্দুগুলো রেডি হবে। তুমি এখানে ক্লিক করো তুমি দেখতে পারবে এই মানগুলো আসবে, তাহলে আরো একুরেট ভাবে হবে বৃত্ত। এখন বৃত্ত আমরা কি এটাকে বৃত্ত বলতে পারি ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু bx স্কয়ার প্লাস c স্কয়ার। এটাকে কি আমরা বৃত্ত বলতে পারি? যেখানে a ইকুয়াল টু b, হ্যাঁ এটাকে আমরা বৃত্ত বলতে পারি। তবে এখানে খেয়াল রাখতে হবে ধ্রুবকগুলো সেম থাকতে হবে। এটাকে আমরা বৃত্ত বলতে পারি যদি ধ্রুবকগুলো সেম থাকে, a ইকুয়াল টু b হয়, তাহলে a ইকুয়াল টু b হলে আমরা এটাকে বৃত্ত বলতে পারি। আর যদি a ইকুয়াল টু b না হয়, a নট ইকুয়াল টু b হয়, তাহলে এটা অধিবৃত্ত বা উপবৃত্ত হতে পারে। আমরা ওই টপিকে এখন আর যাচ্ছি না, অধিবৃত্ত বা উপবৃত্ত টপিকে এখন আর যাচ্ছি না। এখন আমরা দেখব পরাবৃত্ত। বৃত্ত তো শেষ, পরাবৃত্ত। এখন আমরা দেখব পরাবৃত্তের আদর্শ সমীকরণ দুই ধরনের আছে। পরাবৃত্ত কি রকম? দুই ধরনের আছে। এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay এবং আরেকটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এখানে a হচ্ছে ধ্রুবক, এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান হয়। এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফ হচ্ছে a পজিটিভ, a যদি পজিটিভ হয় তাহলে এটার গ্রাফ হবে এরকম, a ইকুয়াল টু প্লাস ve। এবং a যদি নেগেটিভ হয় তাহলে এটার গ্রাফটা হবে এরকম, a নেগেটিভ ve। এবং এখানে গ্রাফটা হবে এরকম, এখানে a পজিটিভ, যদি a এর মান নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এরকম হবে। এটা আমি এক গ্রাফের মধ্যে দেখিয়ে দিয়েছি, কিন্তু গ্রাফটা এরকম না। এর মান যদি পজিটিভ হয় তাহলে এইটুকু থাকবে না, আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে এইটুকু থাকবে না। এবং x এর মান এখানে এর মান যদি পজিটিভ হয় তাহলে নিচের এই গ্রাফটা থাকবে না, এবং এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই উপরের গ্রাফটা থাকবে না।
আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। সেপারেট করে যদি আমরা আঁকি তাহলে এটা হবে, গ্রাফটা হবে এরকম, এর মান পজিটিভ এবং নিচে গ্রাফটা হবে এরকম। এখানে গ্রাফটা হবে এর মান পজিটিভ হলে গ্রাফটা হবে এরকম এবং এর মান নেগেটিভ হলে গ্রাফটা হবে এরকম। আশা করি বুঝতে পারছো। তোমাদের এখন যদি বিশ্বাস না হয় যে এটা এরকম হবে, এ নট ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো এবং এর মান যত বেশি হবে, এর মান যত বেশি হবে এই এটা হাফ বেশি করবে। এর মান ধরো 5, তাহলে এইটুকু আছে। এর মান যদি 6 হয় তাহলে এই হায়ের পরিমাণটা আর একটু বেশি হবে। হা কোন দিক দিয়ে করবে? যার উপর এক ঘাত, যার উপর এক ঘাত ওই অক্ষ বরাবর হা করবে, যার উপর এক ঘাত ওই অক্ষ বরাবর হা করবে। মানে এই সমীকরণে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এখানে y এর উপর এক ঘাত, তাই y অক্ষ বরাবর হা করছে এবং x y স্কয়ার ইকুয়াল টু 4ax এই গ্রাফের মধ্যে x এর উপর এক ঘাত, তাই এখানে x এর উপর হা করছে, মানে x অক্ষ বরাবর হা করছে। তোমাদের যদি এখন বিশ্বাস না হয় তাহলে আমরা আবার চেক করে দেখতে পারি, আবার চেক করে দেখতে পারি। যদি x স্কয়ার ইকুয়াল টু y, x স্কয়ার ইকুয়াল টু y, এখানে a ইকুয়াল টু 1/4, a ইকুয়াল টু 1/4, a ইকুয়াল টু 1/4, কারণ না আবারই করি, x স্কয়ার ইকুয়াল টু 4ay সহজে বোঝাই এবং x স্কয়ার ইকুয়াল টু 4 1/4y বাই 4y, তাহলে x স্কয়ার ইকুয়াল টু y, এখানে a ইকুয়াল টু 1/4 স্কয়ার ইকুয়াল টু y। তাহলে এখানেও y হচ্ছে স্বাধীন, y হচ্ছে অধীন চলক, x হচ্ছে স্বাধীন চলক। তাহলে কি করব, আমরা আবার আগের মতো বিন্দুগুলো নির্ণয় করি। x x y, এখন আমরা যদি আবার সেম কাজটাই করি তাহলে ফাংশন ডিফাইন ফাংশন স্কয়ার, তাহলে আমরা পাই x এর মান যদি আমরা 1 থেকে বসাই, 0 থেকে বসাই তাহলে কি হবে, টুলসে যাই, টেবিল রেঞ্জ 0 5 0 থেকে 4 1, আমরা 0 যদি বসাই তাহলে এখানে 0 1 minus 1 1 minus 1 1 2 minus 2 4 3 minus 3 9 4 minus 4 4 minus 4 16। কারণ আমাদের বিন্দুগুলো হচ্ছে 0, 0, 1, এই x এর সাথে এই x একবার নিচ্ছি, এই x এর সাথে এই x আরেকবার নিচ্ছি, তাহলে -1, -1, 1, 2, 4 -2, 4 3, 3, 9 -3, 9 4, 16 -4, 16। এই বিন্দুগুলো যদি তুমি বসাও তাহলে দেখতে পারবে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, তখন বিশ্বাস হবে। আর যদি তাও বিশ্বাস না হয় তাহলে এই সমীকরণটা তুমি এখানে বসাবে, এই সমীকরণটা তুমি desmos.com/calculator-এ বসাবে, তাহলে তোমরা দেখতে পাবে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তো আশা করি আমাদের সরল রেখা
বৃত্ত এবং উপবৃত্ত এই তিনটা সমীকরণ সম্পর্কে ক্লিয়ার আছে, আদর্শ সমীকরণগুলো আমাদের ক্লিয়ার আছে। এখন আমি একটু সমীকরণগুলো আবার রিক্যাপ করে দিচ্ছি। এখানে সমীকরণ সরলরেখা কি কি কেমন সমীকরণ দেখলে আমরা বুঝবো এটা সরলরেখা? প্রথমত আদর্শ সমীকরণ y mx + c, এবং আদর্শ সমীকরণ এটা হচ্ছে, আর একটা হচ্ছে সাধারণ সমীকরণ ax + by + c = 0, এবং আরেকটা হচ্ছে x/a + y/b = 1। তোমরা এখানে দেখতে পাচ্ছ x এবং y, x, y উভয়ের একঘাত, উভয়ের পাওয়ার 1, x এর পাওয়ার 1 এবং উভয়ের y এর পাওয়ার 1, এবং সমীকরণে x এবং y দুটোই আছে, তাহলে এটা একটা সরল রেখা এবং একটি বৃত্ত। আমরা যদি বৃত্তর ক্ষেত্রে দেখি তাহলে হবে x² + y² = a², আবার ax² + bx² = c²। এখানে যদি আমরা দেখি এখানে a = b হবে। প্রথম সমীকরণে যদি আমরা দেখি তাহলে x, y উভয়ের পাওয়ার 2, এবং এদের x, y এদের সহগ সমান, উভয়ের সহগ সমান, তাহলে এটা বৃত্ত হবে। উপবৃত্তের ক্ষেত্রে দুই ধরনের সমীকরণ হতে পারে x² = 4ay এবং y² = 4ax। এই দুই ধরনের সমীকরণ দেখলেই তোমরা বুঝবে এটা উপবৃত্ত। এখানে এক চলকের কিভাবে বুঝবে এটা উপবৃত্ত? এক চলকের 2 ঘাত এবং আরেক চলকের 1 ঘাত, যার 1 ঘাত, যে চলকের 1 ঘাত, এটা হচ্ছে পয়েন্ট, যে চলকের 1 ঘাত ওই অক্ষের দিকে উপবৃত্তটি হা করবে। এই দুইটা জিনিস মনে রাখলেই আমাদের হয়ে যাবে। প্রথমত সরলরেখা কি? y = mx + c, এটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ। এখানে m হচ্ছে ঢাল এবং c হচ্ছে ধ্রুবক, এবং এখানে x এবং y উভয়ের 1 ঘাত, এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে সাধারণ সমীকরণ, এবং তৃতীয় সমীকরণটা হচ্ছে সাধারণ সমীকরণ হলো ax + by + c = 0। তুমি চাইলে এটাতে রূপান্তর করতে পারবে, এটা থেকেও এটাতে রূপান্তর করতে পারবে, মানে সাধারণ থেকে ইয়েতে রূপান্তর করতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপরে আবার x/a + y/b = 1, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ কিভাবে করতে হবে নির্ণয় করব? x এবং y থাকবে এবং উভয়ের 1 ঘাত থাকবে, তাহলে বুঝবো সমীকরণটা সরলরেখার সমীকরণ। এবং বৃত্তের সমীকরণ কিভাবে চিনব? x এবং y উভয়ই থাকবে এবং উভয়ের পাওয়ার 2 হবে, এবং উভয়ের সহগ সমান হবে, এবং উপবৃত্ত কিভাবে চিনব? উপবৃত্ত চিনব এক চলকের 2 ঘাত, এবং আরেক চলকের 1 ঘাত থাকবে। যেই চলকের 1 ঘাত থাকবে ওই চলকের নামে যে অক্ষরটা আছে ওই অক্ষের দিকে উপবৃত্তটি হা করবে, তাহলে এইটুকু ছিল আমাদের বেসিক। এখন আমরা বেসিক ইউজ করে গতি গ্রাফগুলো দেখব।
গতির গ্রাফগুলো দেখব। গতির বিভিন্ন সমীকরণ আমরা আগে একটু লিখে নিই। s সমান vt, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, তারপর আর কি আছে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, v ইকুয়াল টু u প্লাস at, u প্লাস at। তাহলে আমরা এখন দেখব সরণ না সমবেগে, সমবেগে গতির গ্রাফ, সমবেগে গতির গ্রাফ, সমবেগে গতির গ্রাফ। সমবেগে গতির সূত্রটা কি হচ্ছে, s ইকুয়াল টু vt, s ইকুয়াল টু vt, সমবেগে s ইকুয়াল টু vt। এখন আমরা যদি টিটাকে অধীন মানে সব সময়, সময়টা তোমরা খেয়াল রাখবে, সময়টা হচ্ছে স্বাধীন চলক এবং দূরত্ব অন্যান্য চলক যাই থাকুক তাই হচ্ছে অধীন চলক, অধীন চলক। তাহলে x, এটাকে যদি x ধরি, এটাকে ধরি y, তাহলে এটা কি হবে m, এটাকে সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx কি, y ইকুয়াল টু mx হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু mx হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটার গ্রাফ কিভাবে হবে, এটার গ্রাফ হবে s t, সরি এখানে হবে t, হবে s, হবে 0, এটা হচ্ছে সমীকরণ। এবং এর ঢাল, এর ঢাল বলতে কি বোঝায়, এর ঢাল, এর ঢাল এখানে ধরি s1, t1, s1, t1, s1 এবং এখানে t2, s2। এখানে ঢাল, ঢাল সরলরেখার ঢাল কি হবে, ঢাল হবে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তোমরা কি এখানে কোনো সূত্রের গন্ধ পাচ্ছ ফিজিক্সের? নিশ্চয়ই তোমরা যদি গতি অধ্যায় করে থাকো তাহলে নিশ্চয়ই একটা সূত্রের গন্ধ পাওয়ার কথা। এটা হচ্ছে বেগের সূত্র, এটা হচ্ছে বেগের সূত্র। তাহলে আমরা কি বলতে পারি, এই সরণ বনাম সময় s ভার্সেস t, এটা হচ্ছে s ভার্সেস t গ্রাফ, s ভার্সেস t, s ভার্সেস t গ্রাফে, s ভার্সেস t গ্রাফে ঢাল হচ্ছে ঢাল হচ্ছে মানে রেখার ঢাল, রেখার ঢাল হচ্ছে, রেখার ঢাল হচ্ছে, রেখার ঢাল হচ্ছে বেগ, রেখার ঢাল হচ্ছে বেগ। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। এখন আমরা দেখব অসমবেগে, এখন আমরা দেখব অসমবেগে, অসমবেগে গতির গ্রাফ। অসমবেগে, অসমবেগে গতির গ্রাফ আমরা এখন দেখব। অসমবেগে গতির গ্রাফের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা, আদিতে u ইকুয়াল টু 0 ধরা থাকে। u যদি 0 না হয় তাহলেও গ্রাফের কোনো চেঞ্জ হবে না, শুধু একটু শুরুর বিন্দুটা চেঞ্জ হবে। আমরা এখানে হিসাবে সুবিধার্থে s ইকুয়াল টু 0 ধরে নিই, তো না u ইকুয়াল টু 0 ধরে নিই, তাহলে s ইকুয়াল টু হাফ a t স্কয়ার, হাফ a t স্কয়ার। তাহলে এই t টা আমরা জানি x এবং s টা y, তাহলে আমরা কি এইটুকু ধ্রুবক, ধ্রুবক। তাহলে আমরা একটা সূত্রের গন্ধ পাই না, y ইকুয়াল টু 4ax, না y ইকুয়াল টু 4a x স্কয়ার, y ইকুয়াল টু 4ax স্কয়ার এবং এই 4a টা হচ্ছে ধ্রুবক, না y ইকুয়াল টু 4ax স্কয়ার, এটাও একটা ধ্রুবক, না এটা একটা ধ্রুবক, 4ax স্কয়ার একটা ধ্রুবক। তাহলে আমরা যদি এটাকে এদিকে আনি তাহলে হবে y ইন্টু 1 বাই ধ্রুবক, ধ্রুবক ইকুয়াল টু x স্কয়ার, এবং y এবং 1 বাই ধ্রুবক হচ্ছে আরেকটা ধ্রুবক, ধ্রুবক সমান x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি না x স্কয়ার ইকুয়াল টু 4ay এর সমান সমরূপ, কারণ 4a এই দুইটাই হচ্ছে ধ্রুবক। তাহলে y অক্ষ
সরলরেখাটি কেমন হবে? সরলরেখাটি হবে ওয়াই অক্ষের দিকে, মানে সরলরেখা না, সরি, এখানে পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্তের সমীকরণ হয়ে গেল, এটা একটা পরাবৃত্তের সমীকরণ হয়ে গেল, এবং এখানে ওয়াই চলকের এক ঘাত। তাহলে এটা গ্রাফটা কি হবে? গ্রাফটা হবে এমন 0, t। গ্রাফটা হবে ওয়াই অক্ষ বরাবর হা করবে, ওয়াই অক্ষ বরাবর এস, হা করবে ওয়াই অক্ষ বরাবর। কিন্তু সময় কি কখনো নেগেটিভ হতে দেখছ? সময়, দূরত্ব, ভর এগুলো কখনো নেগেটিভ হয় না, তাই গ্রাফের এইটুকু আর থাকবে না, গ্রাফের এইটুকু আর থাকবে না, গ্রাফটা হবে শুধু এরকম। এখন এখানে আবার এস ভার্সেস টি গ্রাফে তোমরা দেখতে পাবে, এস ভার্সেস টি গ্রাফে আমরা একটু আগে বলছিলাম, এস ভার্সেস টি গ্রাফে একটু আগে বলছিলাম, এস ভার্সেস টি গ্রাফে, এস ভার্সেস টি গ্রাফে এখানে ঢাল হচ্ছে, এখানে ঢাল হচ্ছে বেগ, এখানে ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে, ঢাল বেগ নির্দেশ করে। এটা এর ক্ষেত্রেও সত্য, এটা এর ক্ষেত্রেও সত্য, এস ভার্সেস টি, এই এর ক্ষেত্রেও সত্য। এটা হচ্ছে অসমবেগের গ্রাফ। এখন আমরা সমবেগের গ্রাফে আবার ফিরে আসি, আমরা সমবেগের গ্রাফে আবার ফিরে আসি। সমবেগের গ্রাফে আমরা যখন সমবেগের গ্রাফে যদি আমরা ফিরে আসি, তাহলে এক নাম্বার কেস হবে এস ভার্সেস টি। এস ভার্সেস টি আমরা একটু আগেই দেখছি, টি এটা হবে এস, এটা হবে এস। তাহলে এস ভার্সেস টি, সরলরেখার ঢাল, এটা একটা সরলরেখা নির্দেশ করে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx। আচ্ছা, সরলরেখা, তোমাদেরকে একটা শুরুতে এই কথা বলছিলাম যে সরলরেখার ঢাল সবসময় সেম থাকে, সরলরেখার ঢাল সবসময় সেম থাকে, তার মানে এখানে ঢাল ভি সেম, সমবেগে ভি সেম, তাহলে ভি এর নিশ্চয়ই একটা মান আছে। তাহলে আমরা এখান থেকেই 2 নাম্বার সমীকরণ ভি ভার্সেস টি গ্রাফটা পাই, ভি ভার্সেস টি গ্রাফটা পাই এখানে ভিটি, মানে ঢালটা সেম, মানে এই গ্রাফ থেকে আমরা এই গ্রাফে রূপান্তর করতে পারি। এখন আমরা দেখো ভিটার ক্ষেত্রে আমরা যদি দেখি ঢালটা কি হবে, ঢাল ভি ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করে ত্বরণ, ভি ভার্সেস টি গ্রাফের ঢাল নির্দেশ করে ত্বরণ, এবং ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল, মানে এইটুকু ধরো, এইটুকু আমাদের নির্ণয় করা হলো ক্ষেত্রফল, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল এই বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব। দেখো এটা সরল রেখা হলো, এই ঢাল কিন্তু জিরো, কেননা এখানে ধরো ঢাল কি a ইকুয়াল টু v2 মাইনাস v1 ইকুয়াল টু t2 মাইনাস t1। এখানে দেখো সমবেগে যেহেতু বলছে, সমবেগে v সেম থাকলে v2 মাইনাস v1 ইকুয়াল টু 0 বাই t2 মাইনাস t1, তার মানে 0, a ইকুয়াল টু 0। এখন আমরা যদি a ভার্সেস t গ্রাফের ক্ষেত্রে যাই, এটা হচ্ছে 3 নাম্বার গ্রাফ, a ভার্সেস t কি গ্রাফে যদি যাই, তাহলে আমরা এটা পাই, দেখো 0 পাইছিলাম না একটু আগে, a t 0 পাইছিলাম না, এটাই হচ্ছে a ভার্সেস t বেগের গ্রাফ। তাহলে আমরা আশা করি গ্রাফের রূপান্তর শিখে ফেললাম। আরেকটা গ্রাফের রূপান্তর আছে অসমবেগের গ্রাফ, এটা রূপান্তর করার আগে আমরা একটু দেখে নিই। আর এটার একটা আছে a ভার্সেস টি গ্রাফে ঢাল হবে জার্ক, টি গ্রাফে, আচ্ছা ঢাল হবে জার্ক যেহেতু এসএসসি কিংবা এসএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত নাই, তাই আমরা জার্ক সম্পর্কে যাব না, কারণ ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল
ক্ষেত্রফল কি নির্দেশ করে? অতিক্রান্ত না, বেগ। ক্ষেত্রফল বেগ নির্দেশ করে, ক্ষেত্রফল বেগ নির্দেশ করে। আশা করি এইটুকু তোমরা মনে রাখবে। এখন আমরা 4 নাম্বার আরেকটা গ্রাফ দেখব। 4 নাম্বার আরেকটা গ্রাফ দেখব সমবেগের ক্ষেত্রে। 4 নাম্বার গ্রাফটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে s কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে s চেঞ্জ হচ্ছে এবং ভিটা কিন্তু সেম থাকছে অল টাইম। এখানে যদি আমরা টিটার হিসাবে না নেই তাহলে এটাই হচ্ছে 0। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে গতির গ্রাফগুলো কি পাইলাম? এক নম্বরে পাইলাম s ভার্সেস t, 2 নম্বরে পাইলাম v ভার্সেস t, 3 নম্বরে পাইলাম a ভার্সেস t, 4 নম্বরে পাইলাম v ভার্সেস s। এই 4টা গ্রাফের বাইরে সমবেগের আর কোনো গ্রাফ থাকতে আমি মানে দেখি নাই। এই 4টা গ্রাফ তোমরা যদি বুঝো তাহলে সমবেগের গতির গ্রাফে আশা করি আর আটকাবে না। এখন আবার অসমবেগের গতির গ্রাফে ফিরে আসা যাক। অসমবেগে গতির গ্রাফ, অসমবেগে গতির গ্রাফ। আমরা অসমবেগে গতির গ্রাফ কি দেখছিলাম? s ভার্সেস t এরকম, এটা এরকম, এর s ভার্সেস t, এখানে ঢালটা কি নির্দেশ করে? এখানে ঢালটা নির্দেশ করে বেগ। ঢালটা নির্দেশ করে বেগ। আমরা যদি এরকম ভাবে আবারই করি শুরু থেকে, s ভার্সেস t গ্রাফ ক্ষেত্রে ঢালটা কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করে বেগ। এটা কি সরল রেখা? সরল রেখা তোমাদের মনে হচ্ছে না? এটা হচ্ছে একটা পরাবৃত্ত। তো তাহলে বেগটা কি হবে? পরিবর্তনশীল। বেগ পরিবর্তনশীল। তাহলে আমরা v ভার্সেস t গ্রাফ যদি পাই, অসমবেগে v ভার্সেস t গ্রাফ যদি পাই তাহলে এরকম পাবো। v ভার্সেস t গ্রাফ যদি পাই তাহলে এরকম পাবো। সমবেগে চলছে ঢাল কি? এখানে ঢাল নির্দেশ করে ত্বরণ এবং এই নিচের ক্ষেত্রফল নির্দেশ করে সরণ। ক্ষেত্রফল নির্দেশ করে সরণ। দেখো তো এটা সরলরেখা না? সরলরেখার ঢাল কি চেঞ্জ হবে? তাহলে ত্বরণ চেঞ্জ না, ত্বরণ ফিক্সড। তাহলে আমরা এখানে t a ভার্সেস t যদি আমরা পাই, a ভার্সেস t যদি পাই তাহলে আমরা এটা পাবো a, এরকম একটা বিন্দুতে চলে যাবে a। তাহলে আমরা এটা কি পাই? এটা হচ্ছে s ভার্সেস t অসমবেগে, এটা হচ্ছে v ভার্সেস t, আর এটা হচ্ছে a ভার্সেস t। আশা করি এটুকু বুঝতে পারছো। এখানে ক্ষেত্রফল, এইখানে a ভার্সেস t গ্রাফে ক্ষেত্রফল কি নির্দেশ করে? বেগ। কারণ আমরা জানি v u at। এখানে ইউটাকে যদি আমরা 0 ধরি তাহলে v at। এখানে একটি সরলরেখা নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। তো এইটুকুই ছিল আজকের ক্লাস। দেখি তো আরো কোনো গ্রাফ আছে নাকি। আরেকটা গ্রাফ আছে। তোমাদের অসমবেগে প্রথমে আমরা কি গ্রাফ দেখলাম? 1 নাম্বার দেখলাম s ভার্সেস t গ্রাফ, 2 নাম্বারে দেখলাম v ভার্সেস t গ্রাফ, 3 নাম্বারে দেখলাম a ভার্সেস t গ্রাফ। কারণ আমরা 4 নাম্বারে দেখব s ভার্সেস t স্কয়ারের গ্রাফ। আমরা এই সূত্রটা জানি, s ut প্লাস হাফ a t স্কয়ার। ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে u 0, তার মানে s হাফ a t স্কয়ার। এখানে t স্কয়ার যেটা, এটা হচ্ছে x এবং s হচ্ছে y, এইটুকু ধ্রুবক।
ধ্রুবক। এই তার মানে y ইকুয়াল টু ধ্রুবক ধ্রুবক গুণ x, ধ্রুবক গুণ x। তাহলে আমরা এইটা লিখতে পারি y ইকুয়াল টু mx। তাহলে ধ্রুবক, তাহলে এটা একটি আমরা সরল রেখার সমীকরণ পাচ্ছি। তাহলে s ভার্সেস t স্কয়ারের গ্রাফ কেমন হবে? মূলবিন্দুগামী সরল রেখা, যেহেতু এখানে কোনো এক্সট্রা কিছু নাই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখনো যারা এই ক্লাসটি দেখছো তারা হয়তো আমার ক্লাস ভালোই লেগেছে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, ক্লোজ ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। কারণ তুমি যদি চাও যে তোমার ক্লোজ ফ্রেন্ডরাও তোমার মতন ভালো জানো, তাহলে তো তুমি তাদের জন্য উপকারে আসলো। আর সকলকে শেয়ার করার দরকার নেই, তুমি ক্লোজ ফ্রেন্ডকে শেয়ার করবে এবং এই নোটগুলো, ক্লাসের নোটটা গ্রুপে পোস্ট করবা, তাহলেই হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।